নির্বাচনের বিশেষ অনুষ্ঠান ভোটের সেনাপতি। আজকে আমরা উপস্থিত হয়েছি উত্তর 24 পরগনার একটা প্রান্তিক বিধানসভা কেন্দ্র হাবড়া, যে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের অসময়ের কর্মী থেকে আজকে নেতা সেই জ্যোতিপ্রিয় মল্লিক আজকে আমাদের ভোটের সেনাপতি। দাদা, আপনি তো নির্বাচন ঘোষণা হয়েছে, প্রচার করছেন অনেক দিন ধরে, কেমন রেসপন্স পাচ্ছেন? ভালো রেসপন্স, মানুষের রেসপন্স খুব ভালো। মানুষ খুব আগ্রহ প্রকাশ করছে এবং তারা নিজেরাই আমাকে এগিয়ে এসে বলছে, কেন ঘুরছেন? ঘোরার কোনো দরকার নেই, আপনি চলে যান। কেন ওদের ঘুরছেন? আপনি জিতবেন, বহু ভোটের ব্যবধানে জিতবেন। আপনার যে রাজনৈতিক শক্তি, সেই রাজনৈতিক শক্তিতে তো বড় আঘাত জাতীয় নির্বাচন কমিশন হেনেছে। সেখানে আপনার এসআইআর করে বহু ভোটারের নাম বাদ দিয়েছে, তাতেও আপনি এতটা কনফিডেন্স কী করে পাচ্ছেন? এতটা কনফিডেন্স এই জন্যই পাচ্ছি যে মানুষ ভোট দেবে। মানুষের আগ্রহ হচ্ছে যে মানুষগুলোর নাম কেটেছে ভোটার লিস্টে, তারা কিন্তু ধরুন কারোর বাড়িতে 4টে ভোটার ছিল, তার বাড়িতে 2টো কেটে দিয়েছে, 2টো আছে। সেই লোকটা 2টো লোক হয়তো ভোট দিত বিজেপিকে, সেই 2টো ভোট কিন্তু আমার কাছে প্লাস হয়ে গেল। এটা ভয়ঙ্কর একটা অ্যাটিচিউড তৈরি হয়েছে মানুষের, রিভেঞ্জ নেওয়া, প্রতিশোধ নেওয়া। যে এই যে লড়াইটা এসআইআরের নাম না কাটার, যে আমাদের নাম কাটবেন না, থাকুক ভোটার লিস্টে, এই লড়াইটা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দলের প্রার্থী হলাম আমি। স্বাভাবিকভাবে আমার কাছে তারা আর্জি জানাচ্ছে যে দিদিকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন যে আমরা পাশে রয়েছি, যে লড়াই করবে ওরা, আমরা পাশে থাকব। একটা জিনিস ওরা আমাদের বুঝিয়েছে যে ওরা চাইছে আমাদের বাংলাদেশ বার করে দিতে, বাংলাদেশে পাঠিয়ে দিতে, কিন্তু আমরা প্রত্যেকেই এখানে জন্মেছি, এখানে চাকরি করি, এখানে ব্যবসা করি, এখানে ছেলেকে মানুষ করেছি। কেউ ছেলেকে ডাক্তার করেছে, কেউ ছেলেকে ইঞ্জিনিয়ার করেছে, কেউ ছেলেকে ব্যারিস্টার করেছে। সুতরাং আমাদের যেতে বলবে এই স্পর্ধাটা কী করে হলো, আর আমার ভোটার লিস্টে নামটা কেটে দেওয়ার ক্ষমতা এটা কী করে হলো? এটা আমার জন্মগত অধিকার, আমার অধিকারে আপনি হস্তক্ষেপ করতে পারেন না। আপনার বিরুদ্ধে যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এজেন্সি লাগানো হয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই আপনার ওপর ভরসা করেছেন, আপনাকে ক্লিন চিট দিয়েছেন, সেটা কি আপনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পাওনা? অবশ্যই, এটা তো সবথেকে বড় পাওনা আমার নিজের জীবনে, যে আমাকে এমন একটি কেস নিয়ে আমাকে ষড়যন্ত্র করলো একটি এজেন্সি। স্বাভাবিকভাবে যখন আমি বেল পেলাম, তখন মোটামুটি ধরতে পারেন যে আমি ক্লিন চিট নিয়ে বেল পেয়ে গেছি। একদম আমার বেল মুভমেন্টে যখন হয়েছে, তখন দেখা গেছে যে কিছুই নেই, একটা কারসাজি হয়েছে, একটা ষড়যন্ত্র হয়েছে। সেইটা কিন্তু আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পেরেছে। তারা বুঝেছেন যে এটা কী কারণে জ্যোতিপ্রিয় মল্লিককে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। এই গভীর ষড়যন্ত্রের তারা আমার পাশে দাঁড়িয়েছে, বুঝলেন।
যে এত বছরের রাজনৈতিক জীবন, বহুবার নির্বাচনে লড়াই করছেন, এত সম্মান পুনরুদ্ধার করেছেন এলাকার। যখন আসছি তখন দেখছি আপনার নামে একটা পোস্টার রয়েছে, যখন ডাকি তখন পাই, তারপর আপনার নাম লেখা রয়েছে। সেই রাজনৈতিক জীবনে একটা কলঙ্ক লাগলো, সেটা কি মানসিকভাবে কষ্ট দেয়? না, কষ্টদায়ক তো প্রথম মনে হয়েছিল এটা খুব কষ্টদায়ক। পরবর্তীকালে বুঝতে পারলাম এটা যে কোনো মানুষকে এই জিনিস করতে পারে। যারা মনে করছে যে আমরা ক্ষমতা কুষ্ঠিগত করে ফেলেছি, ভারত সরকারের যারা চালাচ্ছে তারা তো করবেই, তাদের হাতে এজেন্সি, তার এজেন্সিকে যে কোনোভাবে ব্যবহার করবে, এজেন্সি সেইভাবে ব্যবহৃত হচ্ছে। সুতরাং আমি এ নিয়ে কোনো জায়গায় আমি ভূক্ষেপ, আমার কোনো জ্বালা নেই, আমার যন্ত্রণা নেই। আমার দলের নেতা, আমার দলের নেত্রী আমাকে যখন ক্লিন চিট দিয়েছেন, আমি নিজে মুক্ত হয়ে গেছি এখান থেকে। আপনি তো উত্তর চব্বিশ পরগনার একেবারে ভূমিপুত্র, বহুদিন ধরে উত্তর চব্বিশ পরগনায় রাজনীতি করছেন। 33টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সবচেয়ে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় জেলা, যেখানে 33টি বিধানসভা রয়েছে। সেই বিধানসভার ফল কী হবে? বলতে পারি আমি, মানে জ্যোতিষ হিসাবে ক্যালকুলেট করে বলতে পারবো না, তবে বলতে পারি 2011, 2016, 2021 যা ফল হয়েছে তার থেকে ভালো ফল হবে। আর কিছু বললাম না। এবার আমি সংখ্যাটা গুণে বুঝে নিই, 33টা কী হতে পারে ভালো ফল। আমি এর মধ্যে কয়েকটি বিধানসভা কেন্দ্রে নিজে ঘুরেছি, এই ফাঁকে ফাঁকে আমি গেছি, ছেলেদের সাথে কথা বলেছি, কারোর একটু অভিমান হয়েছে তাকে আবার নামিয়েছি। তাতে আমার মনে হয়েছে যে হালে পানি পাবে না। যে রাজনৈতিক দলটি বাংলা দখল করার চেষ্টা করছে তারা কিন্তু বিফল হয়ে আবার দিল্লিমুখী হতে হবে তাদের। আপনি তো অত্যন্ত আধ্যাত্মিক মানুষ, ঠাকুর দেবতা নিয়ে থাকেন। আপনার পকেটেই হয়তো এখন হনুমান চালিসা পাওয়া যাবে। হ্যাঁ, আমার আছে। হনুমানজি কই দেখি একবার একটু। আমার আছে, আমি সবসময় দুটি আমার মূর্তি থাকে সঙ্গে, যেখানে যাই আমার বিপদ আপদে এই দুটি আমার সাথে থাকে। একটি হনুমানজি বজরংবলী সংকট মোচন, আর একটি গণেশ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম হনুমতে নমঃ, ওম হনুমতে নমঃ, ওম গণেশায় নমঃ। এই দুটি আমার সাথে থাকে, যেখানে যাই যখন যাই এর আশীর্বাদ আমার ওপর বর্ষিত হচ্ছে প্রতি ক্ষেত্রে, আমি বুঝতে পারছি। আপনাকে যে জায়গায় ফেলে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি বা এই এজেন্সি, এই কুলো দেবতারা বা আপনার ইষ্ট দেবতারাই আপনাকে হয়তো সহায় করেছেন। অবশ্যই। না হলে যে জ্যোতিপ্রিয় মল্লিককে আমরা দেখেছিলাম অত্যন্ত মানসিকভাবে একটা বিধ্বস্ত মানুষ, তিনি যখন জেল থেকে মুক্তি পাচ্ছেন তখন তাকে দেখেছিলাম, আর আজকে দেখছি একেবারে ফুরফুরে মেজাজের জ্যোতিপ্রিয় মল্লিক, যাকে জ্যোতিপ্রিয় মল্লিকের চেয়ে বালু মল্লিক হিসেবেই সবচেয়ে মানুষ বেশি চেনেন। এই ইষ্ট দেবতাদের তো আপনি সাপোর্ট পাচ্ছেন, কিন্তু গণদেবতাদের সাপোর্ট কিভাবে চাইছেন প্রতিটি বাড়িতে? যে ইষ্টদেবতা তো রয়েছি, আমাদের যে কটা ভালো কাজ, মঙ্গল কাজ, শুভ কাজ সবই এই দেবতার আশীর্বাদ আমাদের হয়। আর গণদেবতাদের বাড়ি বাড়ি আমি যাচ্ছি, যে পাড়ায় পাড়ায় ঘুরছি, মানুষ আমাকে বলছেন আপনি কেন ঘুরছেন, আপনি একমাত্র আমার দেখা এমএলএ হাবড়ায়, যিনি সপ্তাহে 5 দিনও তার এলাকা করেন, ঘোরেন, আপনি ঘোরেন, বিপদ হলে আপনাকে পাই, কোনো মেডিকেলে ভর্তি করতে গেলে, চিকিৎসায় ভর্তি করতে গেলে আপনাকে পাই, আপনি যদি একটা সার্টিফিকেট দিতে আপনার কাছে চাই আপনি দিয়ে দেন। সুতরাং আপনি এত ঘোরাঘুরি করার কোনো ব্যাপার নেই, আপনি জিতছেন, বহু ভোটের ব্যবধানে আপনি জিতবেন হাবড়া থেকে। তাছাড়া আপনার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্টিফিকেট আমাকে দিয়ে গেছে, আমি বলছি জীবনে আমার আর কিছু পাওয়ার নেই, আমার শেষ পাওয়া হয়ে গেছে ওটা।
জ্যোতিপ্রিয়বাবু, আপনি যখন জেলবন্দি ছিলেন অনেক দিন তো হাবড়াতে আসতে পারেননি। আপনার দলের নেতারা, আপনার যারা সহকারী, তারা কাজকর্ম করেছেন। তারপরেও আপনি যখন জেলমুক্তি হলেন, হাবড়ায় আসতে শুরু করলেন। হাবড়ার মানুষ আপনাকে আবারও নতুন করে চিনল যে জ্যোতিপ্রিয় মল্লিক তাদের কাছ থেকে পালিয়ে যায়নি। দল আপনাকে অন্য হয়তো কোথাও প্রার্থী করতে চাইতেন, কিন্তু আপনি বললেন না, আপনি হাবড়াতেই লড়বেন। এই শক্তি কোথা থেকে পেলেন? না, শক্তি না, মানে এরা এত ভালোবাসে আমাকে, না হাবড়ার মানুষ প্রাণ দিয়ে ভালোবাসে আমাকে। হাবড়ার মানুষ মানে আমাদের হাবড়ার মানুষ আমাকে বলছে, আমরা বিশ্বাস করি না আপনি যে গ্রেপ্তার হয়েছেন, আপনার নামে কেউ কিছু কটু মন্তব্য করছে, এতে আমরা খুব দুঃখ পাচ্ছি। এর জবাবটা আমরা 29 তারিখে দিয়ে দেবো। আজকেই আমার একটি সভায় বেশ কিছু বিজনেসম্যান বললেন হাবড়ার চেম্বার অফ কমার্সের তারা লোক, তারা বললেন এর জবাব আমরা দিয়ে দেবো। জ্যোতিপ্রিয়বাবু, আপনি বিচলিত হবেন না, আপনি শরীরটাকে ভালো রাখুন, সুস্থ হয়ে থাকুন। আপনাকে আমাদের মধ্যে 5 বছর না 10 বছর না 15 বছর না 20 বছর থাকতে হবে আমাদের মধ্যে। আবার আপনি আমাদের হাবড়ায়, হাবড়া ছাড়া হাবড়াবাসী যে শান্তির হাবড়া তৈরি করেছেন, এই যে উন্নয়নের হাবড়া তৈরি করেছেন, আপনি ছাড়া কেউ পারত না। আমি তো বললাম সবই তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়। উজাড় করে যখন যা চেয়েছি, দিদিকে যখন যা বলেছি দিদি এটা দিতে হবে, মমতাদি সেটা আমাদের উজাড় করে দিয়েছে। সুতরাং যখন যা বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সময় আমাকে ফেরায়নি, দিদি ফেরায়নি। দিদি বলে যে না, নিয়ে যাও, উন্নয়নটা করো, লোককে সাহায্য করো, লোককে হেল্প করো, লোকেরা যারা বাঁচতে পারে সুস্থভাবে তার ব্যবস্থা করো। এটা হাবড়ায় হয়েছে। বলছি, আপনাদের দলটা এখন খুব বর্ধিষ্ণু হয়েছে। যখন আপনারা সংখ্যায় খুব কম ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াই করতেন, আপনি, আপনার জেলাতে নির্মল ঘোষ রয়েছে, আপনারা এই রাজনীতি করতে যেয়ে যখন বাম আমল ছিল, আপনি একাধিকবার মৃত্যুর মুখ থেকে, সিপিএমের আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়েছেন। আজকে দল অনেক বর্ধিষ্ণু হয়েছে, নবপ্রজন্ম উঠে এসেছে, প্রবীণ প্রজন্মকেও মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা দিয়েছেন, অশোক দেবের মতো প্রবীণ নেতাকেও তিনি টিকিট দিয়েছেন, এবং দেবাংশু ভট্টাচার্যের মতো যুব সমাজের প্রতিনিধিকেও টিকিট দিয়েছেন। আজকে এই যে একটা মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়, বা কোনো শ্রেণী একটা তৈরি করে যে তৃণমূল কংগ্রেসের যুব এবং প্রবীণদের মধ্যে নাকি বিরাট বিভেদ আছে, আপনি কি মনে করেন? একদম না, একদম অসত্য। আমি দু তিন দিন আগে আমি ইয়েতে গিয়েছিলাম, বাদুড়িয়া। সেখানে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সভা করলাম। এই যে কথাগুলো লোকে বলে, এগুলো গল্প কাহিনী তৈরি করে, কেউ কেউ কাহিনী তৈরি করে, ভালোবাসে তারা। কিছু কিছু মিডিয়াও আছে, তারা এই কাহিনী তৈরি করে ছেড়ে দেয়। কিন্তু আমি দ্বিধাহীন কণ্ঠে বলছি, তৃণমূল কংগ্রেস এক কাট্টা। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি এখানে থাকেন, কখনো কখনো আপনাকে চাকলাতে খুব দেখা যায় না, লোকনাথ দেবের মন্দিরে, কখনো কখনো দেখা যায় মতুয়ার ঠাকুর বাড়িতে। বহুদিন তো আপনি ওখানেরও জনপ্রতিনিধি ছিলেন। এই যে একটা বিভাজন তৈরি করা হয়, মতুয়াদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছিল, সেটা হয়তো আপনারা কিছুটা কাটাতে পেরেছেন। এই দুটো ধর্মীয় স্থান এখন কেমন আছে? খুব ভালো। মমতা ব্যানার্জি ব্যাপক ডেভেলপমেন্ট করেছেন। মতুয়া বাড়ির তো, ঠাকুর বাড়ির তো কোনো প্রশ্নই ওঠে না ঠাকুরনগরে। তার কামনা সাগর থেকে ঠাকুরনগরের রাস্তা করা, মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী তখন ঠাকুরনগর স্টেশনটাকে মডেল স্টেশন করা, এগুলো তো ব্যাপক। মানে মতুয়া ঠাকুর বাড়িতে যে উন্নয়ন হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে। এই বড় মা, তিনি মারা গেছেন, আমার মনে হয় বড় মাকে 12 থেকে 14 বার মমতা বন্দ্যোপাধ্যায়, যখন বড় মা অসুস্থ হতেন, আমরা আগে চিকিৎসা করেছি বেলভিউতে। আপনার তো দায়িত্ব ছিল ওনাকে দেখভালের। একদম। আর প্রতিটা ক্ষেত্রে মমতা ব্যানার্জি যেতে, সকালবেলায় যখন যেতেন অফিস,
চিফ মিনিস্টারে যখন কার্যালয়ে যেতেন দেখে যেতেন, আবার রাত্রে যখন ফিরতেন তখন সন্ধ্যাবেলা আবার দেখে যেতেন বড় মাকে। এরম ছিল, মা আর মেয়ের সম্পর্ক ছিল, এত তীব্র তাদের সম্পর্ক ছিল। এবং আমাকে মাঝে মাঝে বড় মা ফোন করে বলতেন, তুই মমতাকে আমাকে ধরিয়ে দে, আমি মমতার সাথে একটু কথা বলবো, আমি মমতার সাথে কথা বলবো। মানে এটা আমি বলবো যে বড় মা চলে যাওয়াটা আমাদের কাছে একটা বিরাট গ্যাপ, বড় গ্যাপিং হয়েছে। আর মতুয়াদের আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেনি। যারা ভাবছে যে মতুয়ারা চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়ে, না, ভুল কথা। কিছু লোকের অপপ্রচার আছে এটা। মতুয়ারা এখনও আমাদের সাথে আছে, ওরা ছিল, আছে এবং ভবিষ্যতে ওরা থাকবে। এই যে বাবু, এই যে মতুয়াদের কাঠ বিলি নিয়ে টাকা 9-6 হলো, যেদিন থেকে বড় মা চলে গেলেন সেদিন থেকে এই ঠাকুরবাড়িকে ভারতীয় জনতা পার্টি দখল করার চেষ্টা করলেন। ভারতীয় জনতা পার্টির নেতারা আজকে ঠাকুরবাড়িতে তাদের একজন প্রতিমন্ত্রীকেও তারা নিয়ে এলেন। হঠাৎ করে এই ঠাকুরবাড়িতে কীভাবে ভারতীয় জনতা পার্টির প্রবেশ ঘটল? দেখুন, ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা জায়গাতেই নিজেদের হাত বাড়িয়েছে, যে হাত যেখানে বাড়ানো উচিত না সেখানে হাত বাড়িয়েছে। ধর্ম নিয়ে একদম তছনছ করার খেলা নেমেছে, যেটা বাংলায় হয় না, বাংলা কখনই হয় না। এ বাংলাতে কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথকে একইভাবে দেখা হয় আমাদের। সুতরাং ভারতীয় জনতা পার্টি যেটা করেছে, হয়তো সাময়িক তারা মনে করে যে গেন করেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি আলটিমেটলি ঠাকুরবাড়ি থেকে তারা শেষ করার চেষ্টা করেছে এবং তাদের ট্যাপে হয়তো 2-1 পা দিয়েছে, কিন্তু এটা আমার মনে হচ্ছে বেশি দিন থাকবে না। আলটিমেটলি তারা ভুল যারা বুঝে কী ছিল, তারা ভুল বুঝে সব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যাক করতেই হবে। তার উপায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুভমেন্ট, এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প হয় না, আর বিকল্প হবে না। জ্যোতিপ্রিয়বাবু, সেটা হচ্ছে বড়োয়ার বিধায়ক, দুর্নীতির জন্য তাকে টিকিট দেওয়া হয়নি। মানিক ভট্টাচার্য, তাকে টিকিট দেওয়া হয়নি। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোলো খাটের তলা থেকে, তাকেও মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিলেন না। আপনাকে শুধু টিকিট দিলেন না নয়, আপনাকে তো টিকিট দিলেন, সঙ্গে দলের 2 প্রধান নেতা এবং নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখলেন, আপনার ভূয়সী প্রশংসা করলেন। এটা কি নতুন কোনো চ্যালেঞ্জ আপনার কাছে? অবশ্যই। মানে আমি বলছি, বারবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় 100 বছরেও একটা মমতা বন্দ্যোপাধ্যায় জন্মাবে না। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ভারতবর্ষে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাকে যে সার্টিফিকেট দিয়েছেন ওটাই আমার বুকের মধ্যে রয়েছে, ওটাই আমার বুকে আমি লাগিয়ে রেখে ঘুরছি বুকে। আর আমার কিচ্ছু পাওনা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মমতাদি আমাকে তার সমস্ত স্নেহ, ভালোবাসা, মমতা সব আমার উপর ঢেলেছে। তাহলে বুকে একদিকে হনুমানজি আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে দিদি বলবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে আর দিদি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে মা হয়ে গেছে। তিনি বাংলার যেমন 10.5 কোটি জনগণের মা, তেমনি আমাদের মায়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মা, তিনি সন্তানকে আগলে রেখে দিচ্ছেন তার সন্তানদের। আর একটা কথা আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উদার। অবশ্যই। আমি একটা কথা বলে গেলাম যে 100 বছর একটা মমতা বন্দ্যোপাধ্যায় জন্মাবে না। অনেক ভাগ্য করে, অনেক কৃপা করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা নেত্রী পেয়েছি। আমি এটা দ্বিধাহীন কণ্ঠে বলতে পারি। কোনো রাজনৈতিক দল ভারতবর্ষে বুকে হাত দিয়ে বলতে পারবে না, কোনো রাজনৈতিক দল পারবে না, ভারতবর্ষ বলছি। যদি পৃথিবী বলেন, পৃথিবীতেও পারবে না। এককভাবে যদি উনি মনে করেন যে এক জায়গায় যদি ঠিক হয়, এক জায়গায় 1 কোটি লোকের জমায়েত করা মধ্যে যদি জায়গা থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ই পারবে, আর কেউ পারবে না। আপনার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অল ইন্ডিয়া সেক্রেটারি, উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দয়ালু, মমতা বন্দ্যোপাধ্যায় উদার। কিন্তু ভারতীয় জনতা পার্টি যা করছে 4ঠা মে তার হিসেব হবে।
কি বলবেন? অবশ্যই আমরা হিসাবটা কিন্তু আমি হিসাবটা মারামারিতে নেই, হিসাবে গণ্ডগোলে নেই। ও মারছে বলে আমি মারবো, ও গালাগালি দিচ্ছে বলে আমি গালাগালি দেবো না। আমি মানুষের কাছে গণদেবতার কাছে গিয়ে আমি পৌঁছে যাব, তার কাছে শুধু ভোটটা দিন তৃণমূল কংগ্রেসকে। আপনার এখানে এক নেতা বলছেন আপনাদের নেতাদের নাকি খুন করবেন, আপনি নির্বাচন কমিশনকে জানাবেন না? অবশ্যই আজকে নির্বাচন কমিশনে আমরা চিঠি করবো, ঠিক করেছি সমস্ত। ওই যদি ফুটেজগুলো পাওয়ার পর চিঠি করব, কিন্তু এগুলোকে আমি ভাবি না, এগুলো সাময়িক। এদের কোনো ক্ষমতা নেই, এদের ক্ষমতা নেই। যাদের ক্ষমতা নেই তারা এইসব কটূক্তি করে, তারা এইসব কথা বলে। যার ক্ষমতা আছে, যে কাজ করতে পারে, সে কোনোদিন এই কথা বলে না। সে কাজের মধ্যে দিয়ে প্রকাশ করে যে আমি কী করতে পারি। আপনি তো বাড়ি থেকে বহু দূরের একটা প্রান্তিক জেলাতে রয়েছেন এবং একটা প্রান্তিক বিধানসভায় প্রতিদিন থাকছেন বাড়ি ঘরদোর ছেড়ে। বাড়ির পরিবারের সঙ্গে কথা হয়? একদম কথা হয়, আমার নাতির সাথে কথা হয়, মেয়ের সাথে কথা হয়, জামাইয়ের সাথে কথা হয়, সবার সাথে আমার কথা হয়। কিন্তু আমাকে তো করতে হবে না, আমি তো অনেক বড় দায়িত্ব নিয়েছি। নাতিকে সবচেয়ে বেশি মিস করেন না? সব থেকে বেশি মিস করি আমার নাতি। মাঝে মাঝে আমাকে ফোন করে বলে আমি কি আসবো। আর নাতি পর বাবা, পড়াশোনা কর। বলে আমি ভোটের দিন কিন্তু আসবো। ভোটের দিন তুই আসিস আমার সাথে। আচ্ছা, আপনার কাছে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো স্বল্পাহারী, খুব খাবার বেশি খান, কিন্তু আপনার তো যারা সহকারী ছিলেন এক সময় তারা খুব খেতে ভালোবাসতেন, তাদের আমি খাওয়াই। যেমন সেই জন্য তো আপনার একটা নামও রয়েছে, আপনি খাওয়াতে ভালোবাসেন বলে একটা নামও রয়েছে আপনার। আমি হচ্ছে ভোজন রসিক নেতাও আপনার রয়েছে, যেমন আপনাদের সাংসদ রয়েছেন, তিনি অত্যন্ত খেতে ভালোবাসেন এবং আপনার কাছে বারবার খাবারও আবদার করেন। হ্যাঁ, তিনি তো শারীরিকভাবে এখন একটু অসুস্থ রয়েছেন, কিন্তু আপনি এখন সকালে কীরকম আপনার মানে খাবার দাবার কীরকম খাচ্ছেন? আমি একটু সকালবেলা যোগা করি, একদম ভোরবেলা উঠে যোগা করি, 50 মিনিট 1 ঘন্টার মধ্যে যোগা করি। যোগা করে একটু এই চিড়ের পোয়া খাই, বা কোনোদিন সুজির একটু বাদাম দিয়ে সুজির পোয়া একটু খাই। তারপর একটু ফল খাই, একটু পেয়ারা, একটু আপেল, একটু আমাদের নাশপাতি, এগুলো একটু খাই। তারপর একটু অল্প ভাত আর একটা শুধু কুসুম ছাড়া একটা ডিমের একটা খাই, আর তার সাথে যদি একটু মাছ হলে একটু মাছ খাই। সুতরাং খাওয়া দাওয়া আমি খুবই এমনি লিমিটেশন করে ফেলেছি খাওয়া দাওয়া। কেন, যদি শরীর সুগারকে কন্ট্রোল করতে হয়, তাহলে এই খাওয়া দাওয়াটা নিজের কন্ট্রোলে রাখতে হবে। আপনি নাকি রাজনীতি করতে করতে, যখন আপনার একটু কম বয়স ছিল, খুব খুনসুটি করতে ভালোবাসতেন, দলের নেত্রীর কাছে আপনার দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রকম খুনসুটি করতেন, তাদের কেস খাওয়াতেন? না, একদম। আমি কোনোদিন কোনো জায়গায় কারুর নামে মজা করতেন তো? না, মজা না, আমি কোনোদিন কারুর নামে বলতাম না। আমি লোককে প্রজেক্ট কী করা হয়, লোক কী করে ভালো থাকতে পারে, তাদের কথা বলতাম দিদিকে, যে এই লোকটি ভালো করলে। অভিষেককেও বলতাম যে একে টিকিট দিলে ছেলেটি ভালো খাটবে, একে টিকিট দাও, এ পরিশ্রমী আছে, এ মানুষের কাছে গ্রহণযোগ্য আছে। এই কল্লোলরা যে আপনার বিরুদ্ধে অভিযোগ করে যে ও খালি দিদির কাছে আমার বিরুদ্ধে বলে আসে, আর দিদি আমাকে মজা করে আমাকে ওর পানিশমেন্ট দেয়। কল্লোলকে মাঝে মাঝে আমি দেখতে হয়, কল্লোল তো আমার খুব প্রিয় বন্ধু, খুব অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে। তাকে সুস্থ রাখার জন্য আমি বলি যে ওকে যে দিদি একটু যদি বলে যে কল্লোল একটু কম খাও, ভালো করে চিকিৎসা করো, তখনই কল্লোলের মাথা খারাপ হয়ে যায়। আবার আমার নামে। কল্লোলকে আমি বলেছি তুই ভালো থাকতে হবে। আমার সাথে প্রায় 5 বার জিতলো, 6বার আবার জিতবে কল্লোল। অসম্ভব ভালো ছেলে, কল্লোলের সাথে কারোর তুলনা হয় না, এত ভালো ছেলে কল্লোল। কল্লোলকে আমি খুব ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি কল্লোলকে। মাঝে মাঝেই খোঁজ নিচ্ছি কল্লোল কেমন, ওর নির্বাচন ক্ষেত্রে কেমন, ওর পজিশন।
অনুষ্ঠান ভোটের সেনাপতি, সেই ভোটের সেনাপতিতে আমরা উপস্থিত হয়েছি হাবড়া বিধানসভা কেন্দ্রে। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি প্রচার করছেন, প্রতিটি মানুষের সঙ্গে মত বিনিময় করছেন, তাদের চাহিদার কথা জানার চেষ্টা করছেন, হাতে চকলেট হাতে তিনি বাচ্চাদের বিতরণ করছেন। জ্যোতিপ্রিয় মল্লিক এলাকাতে অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি রয়েছেন। এখানে তিনি বহুবার নির্বাচিত হয়েছেন। এখানে প্রতিটি দেয়ালে পোস্টার জ্যোতিপ্রিয় মল্লিক। বারবার তিনি 3 নম্বর বোতামটি টিপে মানুষকে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন। আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আজকে তিনি প্রচার করতে বেরিয়েছেন হাবড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে। তিনি প্রচার করবেন গোটা পৌরসভা। কিরম সাড়া পাচ্ছেন? অসম্ভব ভালো। মানুষের দেখছেন তো, মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ হাসছে, মানুষ হাত দেখাচ্ছে। মানে বলতে কোনো দ্বিধা নেই যে এখান থেকে বহু মার্জিনে আমি আছি, এগিয়ে আছি। জেতার কথা বলতে পারবো না, গণদেবতারা আমাকে ভোট দেবে। জ্যোতিপ্রিয়বাবু, রাস্তাতে দেখছি প্রচুর মানুষ আপনার জন্য, বাড়ি থেকে মানুষ আপনাকে স্বাগত জানাচ্ছে। আপনি কি মানসিকভাবে যথেষ্ট জোর পাচ্ছেন আরও? অবশ্যই, মানুষের হাত দেখালে ইন্সপিরেশন পেলে তো আরও বেশি জোর পাবো। সকাল থেকে তো প্রচার করছেন, সকালে কি পাতরাস করলেন? সকালে আমি খেয়ে এলাম, একটু 2টো বাদাম, কাঠবাদাম, আর একটু কিশমিশ 2টো ভেজানো, আর একটু কুলত্ত কলায় জল খেয়ে এলাম। এখানে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রয়েছে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, একটু মারকুটের স্বভাবের বলে আপনার দলের কর্মীরা বলছিলেন। কিভাবে সামলাবেন তাকে? মারামারিতে আমি নেই, পার্টিসিপেট করি না। আমি মারামারিতে পার্টিসিপেট করবো না। এখানকার মানুষ বোতাম দিবে, জবাব দিয়ে দেবে। সে যত কুকথা বলবে, যত কুপ্রতিযোগিতা করবে, চেষ্টা করবে, আমি সেই প্রতিযোগিতায় নেই। আমি মানুষের কাছে শুধু 2 হাত তোলা ভোট চাইছি বিচার করে। এই যে রাস্তা দেখছেন না, এই রাস্তা আমার তৈরি করা রাস্তা, আমি তৈরি করে দিচ্ছি। এই সমস্ত রাস্তা আমার তৈরি। হাবড়ার যত রাস্তা দেখবেন সব আমার হাতে তৈরি। আপনি দলের নেতা হিসেবে চুপ থাকবেন? আপনার কর্মীদের বিরুদ্ধে তাকে কেটে ফেলবো, মেরে ফেলবো, এইসব হুমকি দেওয়ার পর আপনি চুপ করে কেন আছেন? চুপ করে আছি, আমি 4 তারিখে জবাবটা দেবো, তার আগে আমি জবাব দেবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষায় জবাব দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় জবাব দেবেন? অবশ্যই এই জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি দিয়ে গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছেন। কুকথার প্রতিযোগিতা কুকথা দিয়ে হয়? কুকুর কামড়াইলে কুকুরকে কামড়াতে আছে, কামড়াইতে নেই। সুতরাং সেইয়া বলতে বলতে দিন। সেই ও শ্রীকৃষ্ণের ভাষায় বলবো, অর্জুন বলেছিল শ্রীকৃষ্ণকে, হ্যাঁ আমাকে। দাদা, আপনি তো প্রচার করছেন দেখছি, বলছেন যে ভারতীয় জনতা পার্টি দুর্বৃত্তদের দল, তাই কি গাড়ি থেকে হেলমেট রেখেছেন? কারণ দুর্বৃত্তরা কি ঝামেলা করতে পারে? ঝামেলা করার নেই, হেলমেট গাড়িতে আছে আমার, থাকে সব সময়। যদি মোটর বাইকে আমি যাই, আইন তো মেনে চলতে হবে আমার, যে হেলমেট পরা যায় পিছনে যদি তার যাত্রী হই, সরকারি আইন অনুযায়ী আমাকে হেলমেট পরতে হয়। বিজেপির ভয়ে হেলমেট রাখেন? আমি বিচলিতই নই। আমি মানুষের, দেখছেন তো দুধারে মানুষ জনসমর্থন, দুধারে উজাড় করে মানুষ বলছে, আশীর্বাদ করছে। আমার এর থেকে বড় পাওনা কিছু নেই হাবড়ায়, আমি পেয়ে গেছি। আমার নির্বাচন আমি জিতে গেছি। গ্রাম শহর মিলিয়ে দিয়েছেন, একই রাস্তা, একই লাইট। একদম একই গ্রামেও যেমন রাস্তা, শহরের রাস্তা একই। জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এখন রয়েছেন পুরসভা থেকে পঞ্চায়েতে। এখানে পঞ্চায়েতেও নাকি একটিও কাঁচা রাস্তা নেই, তার তিনি দাবি করছেন। সত্যিই কি জ্যোতিপ্রিয়বাবু, এখানে কোনো কাঁচা রাস্তা এই হাবড়া বিধানসভাতে নেই? খুঁজে পাবেন না। আপনারা একবার সাংবাদিকরা 1/2 ঘন্টা বেরিয়ে ঘুরে আসুন, খুঁজে পাবেন না। পাবেন না, সব এলইডি লাইট পাবেন। এই জায়গায় হাবড়াকে তৈরি হয়েছে। তোদের দুজনের 2টো। উনি
উনি জয় সম্বন্ধে 100% নিশ্চিত। তবুও প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতিটি মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং কথা বলার চেষ্টা করছেন। হ্যাঁ বাবুবাবু, আপনি তো প্রতিটি মানুষের কাছে যাচ্ছেন, আপনাকে বারবার বলছে আপনি কেন এসেছেন, আপনি নিশ্চিন্তে থাকুন, তারপরেও কিন্তু তাদের উপর কি ভরসা রাখতে পারছেন না? ভরসা আছে, মানুষকে দেখা দিতে হবে তো। আমি প্রতিনিয়ত হাবড়ায় থাকি। এই দুজনকে দুটো দাও, মানে ওদের একটা ওইখানে একটা। আপনার কলকাতাতে বাড়ি রয়েছে কিন্তু হাবড়াতেও দেখছি আপনি সব সময় থাকেন, মানে এটাই কি আপনার ইউএসপি? কাছে আসতে হবে না, তারা আমাকে ভোট দিয়েছে, তাদেরকে দেখা দিতে হবে না, তাদের সুখ দুঃখে থাকতে হবে না, তাদের বিপদ আপদে থাকতে হবে না। এই যে জায়গায় যাচ্ছি, একসময় ক্রিমিনালের ড্রেন ছিল, সমাজ বিরোধী এত ছিল এখানে যে সন্ধ্যাবেলা 6টার পরে মেয়েরা ঘুরতে পারতো না। আজকে সমাজ বিরোধী মুক্ত হয়ে গেছে, কোনো সমাজ বিরোধী নেই। এই অ্যাচিভমেন্টটা আমাদের বড়, আমাদের সরকারের বড় জিনিস। তো আমি নয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছে। তাহলে কি উন্নয়ন দিয়ে এগুলো জয় করেছেন? শান্তি আর উন্নয়ন। হাবড়ার ইস্যু এবার দুটো ইস্যু, একটা শান্তি এক গাধার ইস্যু। দিদি কটা নাম ডিলিট হয়েছে জোরে বলুন। আর বাকিগুলো কয়জন নাম আছে? তিনটে আমার আছে, মিয়া বাবা ডিলিট হয়েছে। ও ঠিক আছে, আমি করে দেবো। এই খেলবি, কোনো চিন্তা করবেন না। তিনি প্রতিটি মানুষের সঙ্গে যোগাযোগ করছেন, চকলেট বিতরণ করছেন বাচ্চাদের জন্য, এবং প্রতিটি বাড়ি থেকে যেভাবে সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা বের হয়ে তাকে সমর্থন করছেন, মানসিকভাবে যথেষ্ট একটা শক্তি পাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই জায়গা থেকে আমরা ভোটের সেনাপতির প্রচারে তার সঙ্গে আরও বেশ কিছুক্ষণ থাকবো। বর্ষা মানে শুধুই বালুদা। কলকাতা টিভির নির্বাচনের বিশেষ অনুষ্ঠান সেনাপতি, সেই সেনাপতি জ্যোতিপ্রিয় মল্লিক তিনি হাবড়া বিধানসভা কেন্দ্রে লড়াই করছেন। সকাল থেকে আপনার সঙ্গে তো মিছিলে ঘুরলাম, মানুষ আপনাকে বারবার বলছে আপনি কেন আসছেন, এই কনফিডেন্স কোথা থেকে তারা পাচ্ছে? ওই এলাকার দেখেছে যে আমাকে গত 15 বছর এরা দেখেছে যে শান্তি বিরাজ করেছে। হাবড়ায় সবথেকে বড় সমস্যা ছিল অশান্তির হাবড়া ছিল। দিন দুপুরে গুলি চলতো, বোম বাজি, খুন খারাপি হতো। সেইখান থেকে মানুষ দেখেছে 15 বছর এই লোকটা শান্ত করেছে। তারপরে এলাকার ডেভেলপমেন্ট, উন্নয়ন। আপনারা যে এলেন, প্রতিটি রাস্তা আমার তৈরি। যে 1 নম্বর ওয়ার্ড থেকে যেটা আমি 2 নম্বর ওয়ার্ডে ঢুকলাম, এটা গ্রাম পঞ্চায়েতে ছিল। গ্রাম পঞ্চায়েত থেকে পৌরসভায় ঢুকেছে। পৌরসভায় ঢুকেছে, তাকে পৌরসভার রূপ কীভাবে দিতে হয় সেই রূপ আমি দিয়েছি। ট্রেনে ছড়েছি, বাড়ির সামনে ইলেকট্রিক পোল বসিয়ে দিয়েছি। মানুষ তখন দাবি করছে ওখানে যে ছেলেটা মেয়েটা ডায়ালিসিস হবে, তার ব্যবস্থা করছি এখন, মেয়েটাকে ডায়ালিসিস করা যায় কিনা। প্রতিটি মানুষকে তার আপদে বিপদে আমি থাকি, আমি তার সমস্যা শুনি। আমার ফোন আসে, আমি বসে কথা বলি, অফিস থেকে বসে কথা বলি, ডাক্তারের সাথে কথা বলি, কি করতে হবে, হেল্প করতে হবে, সে হেল্পটা করি। মানুষ তো আমাকে চাইবে, কিছু করার নেই। আর নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়ে গেছে বাণীপুরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিচ্ছে তৃণমূল কংগ্রেস, চাইবি মানুষ। আপনি যখন 1 নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন, প্রচার করে ফিরছেন,
আপনার সঙ্গে বহু তৃণমূল কর্মী সমর্থক ছিলেন। আপনার বিরুদ্ধে যে লড়াই করছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তার গাড়ি খুব ফাঁকা দেখলেন, কেন? জনবিচ্ছিন্ন হচ্ছেন? জনবিচ্ছিন্ন মানে দুর্ভাগ্যজনক। প্রার্থীর ইমেজ খুব ভালো না, কেন হাতে বালা মানে পড়ে থাকে? হাতে বালা পড়া। হাবড়া এসব কালচার পছন্দ করে না। এই হাবড়ার যে টাউনটা আছে 90% মানুষ শিক্ষিত, খুব এডুকেটেড মানুষ বসবাস করে, তারা এটা পছন্দ করে না। আর এই ক্যারেক্টার প্রার্থী বনগাঁয় থাকেন তো, মানে এখান থেকে 15 কিলোমিটার দূরে। সব মানুষ জানে যে প্রার্থী কী কুকর্মগুলো করে গেছে, কী কাজ করেছেন প্রার্থী। বনগাঁ ধরে বনগাঁয় কী হয়েছে, কোন কেসের সাথে ইনভলভ, সবাই জানে। আমি এখন নিয়ে আর কোনো বিতর্কে যাব না। আমি ওর যদি অভিযোগ কোনো কিছু পাই আমি নির্বাচন কমিশনকে জানাই। এখন আইন অনুযায়ী কাজ করতে হবে, আইনের বাইরে গিয়ে আমি কাজ করতে তো পারি না কিছু। সুতরাং আমি নির্বাচন কমিশনে যদি কোনো কটু মন্তব্য করে আমার বিরুদ্ধে, আমি নির্বাচন কমিশনকে জানাব। বলছি, আপনার পরিবারে একজন অসুস্থ, তার অপারেশন হবে, হ্যাঁ, কিন্তু হাবড়ার মানুষ তাদের কথা রাখতে আপনি হাবড়াতেই থাকছেন। কিভাবে সামলাচ্ছেন? পরিবার সামলাচ্ছেন, দলের নেতাকর্মীদের সামলাচ্ছেন কিভাবে? এখন এই পরিবার এখান থেকে ফোন করে করে ডাক্তারদের বলছি, আমাদের লোক ওখানে যারা বন্ধুবান্ধব আছে তারা হেল্প করছে, আমার পরিবারের যারা লোক আছে তাদের, অন্য পরিবারের আরও সদস্যরা তারা সবাই ইনভলভ হয়েছে। দাদার অপারেশন আছে, স্বাভাবিকভাবে মনটা একটু ভারাক্রান্ত যে দাদার অপারেশনটা কেমন হবে, কীভাবে করবে। সুতরাং আমার মনে হয় যে ভগবান তো আমার সঙ্গে রয়েছে, আমার পকেটেই তো আমার ভগবান থাকে, তাকে তো সবসময় প্রণাম করে যাত্রা শুরু করি। ভগবান শুভ কাজ করে, সব ভালো কাজ করে ভগবান, মানুষকে দেখে, ঈশ্বর দেখে সবাইকে। কলকাতা টিভির যে বিশেষ রাজনৈতিক অনুষ্ঠান সেনাপতি, সেই সেনাপতির অনুষ্ঠান আমি আজকে এখানে শেষ করলাম। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি অত্যন্ত কনফিডেন্ট, কারণ তিনি তার গৃহদেবতাদের বুকে রাখেন এবং তার যে গণদেবতা হাবড়ার মানুষ, সে প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখেন এবং তাদের জন্য যতদূর পর্যন্ত যেতে হয়, তাদের চিকিৎসা থেকে শিক্ষা, তাদের স্বাস্থ্য থেকে উন্নততম পরিষেবা, সবগুলোই তিনি এই পার্টি অফিস থেকে বসেই সার্ভ করেন এবং সেই জন্যই তিনি অত্যন্ত কনফিডেন্ট। এবং এখানে ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী রয়েছেন তাকে নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, একাধিক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কিন্তু যে হাবড়া একসময় অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলত, এখানে গুলি বোম বারুদ সব সময় চলতো। সীমান্তবর্তী এলাকা ভারত বাংলাদেশের যে বর্ডার, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডারের একটি বিধানসভা, কিন্তু গত 15 বছরে তা আজ শান্তিতে বিরাজ করছে। আগামী দিনে জ্যোতিপ্রিয় মল্লিক কথা দিলেন যে হাবড়ার মানুষ আরও ভালো থাকবেন, খুশিতে থাকবেন, শান্তিতে থাকবেন।